গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের অপেক্ষা। আজ থাকছে এর প্রথম পর্ব। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়। আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভ্রু কুঁচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভ্রু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভ্রু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ করো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলছি এই জন্য যাবে, সব কিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, সব কিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে। খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরতে শুরু করেছে। ইমন আয়নার সামনে গেল। ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে হাসতে বলছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজেই সে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কিছু ঘটল না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভুলাবার জন্য মিথ্যা কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছ থেকে এখন আর যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করল মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরে তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মার উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত, তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা পাল্টে গেছে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দা অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা আমার দাঁত পড়ে গেছে, মা আমার দাঁত পড়ে গেছে। সেই রকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়েই সে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরে তাকাচ্ছে না। সুরাইয়া ডাকল, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে গেছে? রোবট মানব। কোনো কিছুতে কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে ডেকে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি একটু চা খাও তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে। তার চোখ লাল। শেভ করছে না বলে খোঁচা খোঁচা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কয়দিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাইয়া বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কী যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স হয়েছে? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ। আমি MA পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। MA পাস বেকার শুনতে খুব খারাপ লাগে। BA পাস বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানেক টাকা দিতে পারবে ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল,
সব বন্ধুবান্ধবের বাসায় যাব। এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব এবং জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসব। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও। 100 না পারলে 50, 50 না পারলে 20। সুরাইয়া শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো। কোথাও বের হয়েও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানায় শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলানোর জন্য গেল। 4 দিন ঘরে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্য তাকে বাইরে যেতেই হবে। জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারটাও যে রসিকতা করছে না। সে আসলেই ঠিক করে রেখেছে সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবে, যতদূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়েছে, হেঁচকির মতো উঠছে। সুরাইয়া ভুরু কুঁচকে ফেলল। তার কোনো কথায় তো ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটল যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করে। 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তার এত পছন্দ হবে কেন? সুরাইয়ার সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিছু নাইনা বাও দে, অর্থাৎ পাখা এনে বাতাস কর, জাতীয় অদ্ভুত ভাষা। শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এর মধ্যেই তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে, আর সুরাইয়া আতঙ্কে অস্থির হয়। এই তো কয়েকদিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরাইয়া বলল, কোথায় ব্যথা করে, পেটে? ইমন বলল, না পেটে না। তাহলে কোথায়? ইমন ভুরু কুঁচকে বলল, পুণ্ডে ব্যথা। সুরাইয়া হতভম্ব, পুণ্ডে ব্যথা মানে কি? এটা কোন ধরনের ভাষা? সুরাইয়া প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। এই ছেলে কি সব ভাষা শিখছে? ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখেছে। মার উপর সে এই শব্দের প্রভাব লক্ষ্য করছে। বুঝতে পারছে প্রভাব ভয়াবহ, কাজেই এই শব্দ তাকে আরও ব্যবহার করতে হবে। সুরাইয়া শাশুড়িকে এই নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরাইয়া অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপরে বলা যায় না, আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শিখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতেই পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। তার শাশুড়ির যে ব্যাপারটা সুরাইয়ার অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ টাউজ কিছুই পরেন না। তার নাকি দম বন্ধ লাগে। সুরাইয়া লক্ষ্য করেছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়েই বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যি দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই। সুরাইয়া গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা। কৌটায় ইমনের দাঁত। দাঁতটা সুরাইয়া সকালবেলায় বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। ব্যাপারটার মধ্যে বিরাট নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হুইন্না যাও। সুরাইয়া তার শাশুড়ির দরজার সামনে দাঁড়ালো। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার। আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির উপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পরে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো? ইমন্যার দাঁত পড়ছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমন্যা? ইমন্যা আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমন্যা ডাকতে হবে? বান্দরটারে কি সুন্দর লাগতেছে দেখো। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসিস কেন?
ইমন্না বান্দর হাসে, ভ্যাক ভ্যাকাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসেছেন। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপরে। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমনের আনন্দ তাতেই উতলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পড়া, কুলি পড়া, মধ্যিখানে খাল, বুড়ি বেটি হাইজ্ঞা থুইছে 22 হাত লম্বা নাল। এইবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার ইহজীবনে শোনে নাই। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাক না, খেলতেছে খেলুক, তুমি তোমার কাম করো। ও ইমন্না, দাঁতের ফাঁক দিয়া স্যাপ ফেল দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দে রাত যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভিতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে। সত্যি সত্যি কাঁচা হলুদ গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছেলে এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরও সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলো। কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছা করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছেন, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়। উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষই স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের বাসায় টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবার রেগে যাবার সম্ভাবনা। তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো আছে বলার মতো। অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে। সেই খবরটা টেলিফোনে দেয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করল। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়ার এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসল, এখনও আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরে দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা। তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জল বসন্ত। সে জল বসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা। আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে। আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, পিবিএক্স লাইন।
গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে। আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে, কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো এক স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া, রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখল। পো পো শব্দ হচ্ছে। শব্দটা শুনতে এমন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনো ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছু বোঝেন না। তিনি কোনো কিছুতে বিরক্তও হন না বা আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। জামিলুর রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান, আমি সুরাইয়া। কি ব্যাপার? না, কিছু না, এমনি খবর নেয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি? ভাবি ভালো আছেন? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হুম। হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না, আছে। সুরাইয়া, এখন রাখি, আমাকে একটু পুরনো ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে দিয়ে রাখল। পো পো শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিনে মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনও আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল। ফিরোজও ফেরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, সে প্রায়ই রাত বিরাতে বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়, কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারের কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলোও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাচ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে, একসময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময়ই পুলিশরা গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই পাচেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লেখেনি। পত্রিকাটা অবশ্য সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময় কাটবে। সুরাইয়ার কেন যেন মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসল। রাত 12টা 5 পর্যন্ত সে অপেক্ষা করল, কেউ এলো না। সুরাইয়ার বমি বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বাস করছে, সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে এখনও বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব।
তার মাত্র 3 মাস চলছে, কারো কিছু বোঝারই কথা না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরও আধ ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটি শুরু করতে পারেন। এই বয়সের মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা। মাঝে মধ্যে গানের মতো সুর করে কি যেন বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে উঠে বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছ? না। উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারপাশে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সুচালো লোহার শিক বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেটে দারোয়ান নাই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেয়া। রাতে বিরাতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে দিতে হবে। 3তলা বাড়ির 1তলায় 2জন ভাড়াটিয়া থাকেন, 3তলায়ও 2জন ভাড়াটিয়া। দোতলার সবটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোর সঙ্গে সুরাইয়ার কোনো যোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশে ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটেখাটো মানুষ, গাট্টাগোট্টা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুরভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই ইচ্ছে করেছে বলে, আপনি এইভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যত বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ। এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবি? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিসে? অফিসে কি কেউ রাত 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে? অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো চশমার ফ্রেম, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। ছি ছি, এসব সে কী ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বসে আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনও ফেরেনি। রাত কত হইছে? 2টা বাজতে 5 মিনিট। রাত তো মেলা হয়েছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিছু নাই। পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই। এটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধুবান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতেছে। ও তাস খেলে না মা। খেলে না বইলা যে কোনো দিন খেলবো না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ, এই 2 জাতের কোনো বিশ্বাস নাই। 2টাই শোকসুকানি জাত। যাও, ভাত খাইতে যাও। আমি বসতেছি। যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন। ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারেই খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। এক গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক না থাকুক লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান মাখা থাকতে হবে। ফ্যান ভাত থেকে ধোঁয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পর চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে আস্তে আস্তে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমাবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বউ। শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলো জড়ো করেছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী, তাদের মৃতদেহগুলোর প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধরপড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছরের জীবনের অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিয়েই হাত টেনে নিল। রাঙা বউ ইন্দুরে কামড় দিছে। কবুতরের বাসাত ইন্দুর না, ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনে কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনেই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না, সঙ্গে সঙ্গে পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওজা আনতে লোক পাঠাতেন। কালা গরুর দুধ দিয়ে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নাই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় বুক বাঁধলেন। ওঝা এসে বলল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বলা যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না। ভরা গ্লাস হাতে নিয়ে ধরপড় করে মরে গেল, এই দুঃখও কম কি? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ দুঃখ পেয়ে অভ্যাস নাই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এই জন্য বলে কাল রাত। কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলো কঠিন বিপদ সামলে দিতে পারে, শক্ত মেয়েগুলো পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গ্রাম্য নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহর এলে তার চা খাবার রোগ ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, বাজে কয়টা? 2:25। রাত কাটতে বেশি দেরি নেই। তুমি ভাত খাইছো? হুম। তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বির সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বও, তোমার লগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসল। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো। আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে। কাজেই মন খারাপ করবা না। সে আসবো সকালে। কি গণা গুনেছেন? সেটা তুমি বুঝবা না। আমি পুরানকালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শক্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা,
এই মিথ্যা বলার জন্য তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না এই দুশ্চিন্তা এখন আর তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা, বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদে সে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করল, পানি খেল, সব কিছুই ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকল, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবার বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটা করে বালতি থেকে পানি নিয়ে পায়ে পানি ঢালে। তার জন্য বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের অজু করছেন। রাত বিরাতে অজু করার অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপরে নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করল, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লেই মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পিছনে সমগ্র বাংলাদেশ 7 টন লেখা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাডগার্ড। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো, মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে, হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন, বলেই তিনি হাই তোলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করে জিডি এন্ট্রি করিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কী করবেন? আমরা অ্যাকশন নেব। কী অ্যাকশন নেবেন? কী অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষদের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর? তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলো থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখে এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দেই। একটা রেকর্ড থাকলো। থানায় রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন, ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যে এই ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে।
মেয়েরা ব্রথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে, সত্যি কথা শুনতে সব সময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো, শরীরটা ভালো রাখুন, হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দিয়ে শুনুন, ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, এরপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভিতরে অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রীপুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে। অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এসব কাজ অনেক সময় লাগে, দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 খানেক টাকা খরচ হবে। 1000 খানেক না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামানের নামে কোনো পাসপোর্ট ইস্যু করা হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ঢোমদের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক হুঁশহাস ব্যাপার আছে। হুঁশহাস ব্যাপার মানে? ফিসি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ, সম্পর্কের চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকাটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক জায়গায়। কাজেই খোঁজখবর যখন করছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরো যখন ক্লান্ত এবং বিরক্ত, বিরক্তিটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি ইত্যাদির গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করে নিজের নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপরে ভালো একটা পাঞ্জাবি পায়জামা পরে হাসি মুখে ঘর থেকে বের হয়ে যাওয়া এবং তারপরে আর ফিরে না আসা। আজকের পর্বের এখানেই সমাপ্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।